নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আবার এসে গেছি কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে নবীগঞ্জের দৈত্য গল্পটির দ্বিতীয় খণ্ড। রেল স্টেশন নবীগঞ্জ থেকে মাইল দেড়েক দূরে, ব্রাঞ্চ লাইনের ছোট স্টেশন। সারাদিনে মাত্র দুখানা আপ আর দুখানা ডাউন গাড়ি যায়। রাত 10টার ডাউন ট্রেনটা পাস করানোর জন্য পয়েন্টসম্যান ভজনলাল স্টেশনে এসেছে। এ সময়টায় স্টেশন মাস্টারমশাই থাকেন না। ভজনলাল ডাল রুটি পাকিয়ে রেখে সময় মতো চলে আসে, ট্রেন পাস করিয়ে দিয়ে খেয়ে ঘুম লাগায়। এই ট্রেনে যাত্রী থাকে না, কেউ নামেও না, কেউ ওঠেও না। আজও ট্রেনটা পাস করাচ্ছিল ভজনলাল, কিন্তু ট্রেনটা এসে দাঁড়াতেই সামনের কামরার একটা দরজা পটাং করে খুলে গিয়ে একটা বিভীষিকা নেমে এলো। পরনে জরির পোশাক ঝলমল করছে। এরকম লম্বা চওড়া লোক ভজনলাল জীবনে দেখেনি। দুখানা হাত যেন শালখুঁটি, কাঁধ দুটো যেন গন্ধমদন বইতে পারে, আর বুকখানা যা চওড়া, তাতে ভজনলালের খাটিয়াখানা বোধহয় এঁটে যাবে। লোকটা কামরা থেকে নেমে সামনে ভজনলালকে দেখেই হুহুঙ্কারে জিজ্ঞেস করল, উ কাহা? ভজনলাল এমন ঘাবড়ে গেল যে হাত থেকে লাল নীল বাতিটা খসে পড়ে গেল প্ল্যাটফর্মে। সে দুহাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, কন হুজুর? লোকটা ফের হুঙ্কার ছাড়ল, কাহা হ্যায় উ? কাহা ছিপা হুয়া হ্যায়? ভজনলাল কাঁপতে কাঁপতে বলল, नहीं मालूम हुजूर। লোকটা দুখানা বিশাল থাবায় ভজনলালের কাঁধ ধরে একটা রাম ঝাঁকুনি দিয়ে বলল, নেহি মালুম? নেহি মালুম? ক্যা নেহি মালুম রে? अभी उसको ले आओ। कहाँ छिपाएगा वो? ভজন ভয়ে আধমরা বলল, जी हुजूर, जरूर ढूंढ लाएंगे, लेकिन उनका कोई नाम तो बताइए। দৈত্যটা ভজনলালকে ছেড়ে দিয়ে কপালে হাত বোলাতে বোলাতে এবার বাংলায় বলল, তাই তো, নামটা কি জানো? অনেক দিনের কথা কি না, নামটা ঠিক মনে পড়ছে না। ভজনলাল দম ফেলার সময় পেল। বড্ড ঘাবড়ে গেছিল সে। হাত জোর করে বলল, नामटा याद ना होले कोई हर्जा नहीं हुजूर, लेकिन लोकटा देखते केमन सेटा तो बोलबेन। দৈত্যটা একটা বিশাল শ্বাস ছাড়ল। সেই শ্বাসের ধাক্কায় ভজন এক পা পিছিয়ে গেল যেন। শ্বাস ছেড়ে দৈত্যটা বলল, লোকটা রোগা পটকা, ফর্সা, একটু টেরা, মাথায় বাবরি চুল, বুঝলে? কোথায় লোকটা? ভজনলাল মাথা নেড়ে বলে, मिले जाबे हुजूर, जरूर मिले जाबे। কাল হাবিবপুর হাটবার আছে, বহুত আদমি আসবে। ওই রকম 3-4টা আদমি আমি ধরে নিয়ে আসবখন। লোকটা বড় বড় চোখে ভজনলালকে প্রায় ভস্ম করে দিয়ে বলল, ফর্সা বললাম নাকি তোকে? না, লোকটা কালোই হবে, আর টেরা নয়, অনেকটা চীনে ম্যানের মতো দেখতে, আর রোগা পটকাও নয়, বেশ লম্বা চওড়া চেহারা। বুঝতে পেরেছিস কার কথা বলছি? জি হুজুর, মিলে যাবে। দৈত্যটা দাঁত কিরমির করে বাজ পড়া গলায় আবার বলল, লোকটাকে পেলে আমি কি করব তা জানিস? ভজন ভয়ে ভয়ে বলল,
পিটবেন হুজুর? লোকটা মালুম হচ্ছে বহুত বদমাস আছে। দৈত্যাকার লোকটা একটা হাত মুঠো পাকিয়ে বলল, আগে কিলিয়ে কাঁঠাল পাকাবো, তারপর ময়দার মতো ঠাসবো, দলা পাকিয়ে ফেলবো, তারপর সেই দলাটা দিয়ে ফুটবল খেলবো, তারপর কিছুক্ষণ লাফালাফি করব, তারপর নদীতে ফেলে দেব, তারপর তুলে এনে মুগুর দিয়ে চাপটা করব, তারপর। ভজনলাল মাথা নেড়ে বলে, समझ गया मालिक। আদমিটার নাসিব খারাপ আছে বহুত। যো ইচ্ছা হয় করবেন হুজুর, আমি আঁক মুদিয়ে থাকব। মনে থাকে জানো, লোকটা বেটে, কালো, মাথায় টাক, দাঁতগুলো উঁচু, গাল তোবড়ানো। জি হুজুর, এখানে সব কিসেম পাবেন। কাল হাটবারে পছন্দ করে নিবেন। দৈত্যটা চোখ মিটমিট করে বলল, পছন্দ? পছন্দ করার কথা উঠছে কেন রে? আমি তাকে মোটেই পছন্দ করি না। জি হুজুর, আপনার বাত ঠিক আছে। আমি भी তাকে পছন্দ করি না। মনে থাকে জানো, লোকটা বেশ লম্বা, ফোকলা, মাথায় টাক কিংবা বাবরি চুল, চিনেম্যান বা কাফরির মতো দেখতে, নাকটা থ্যাবড়াও হতে পারে, আবার চোখাও হতে পারে। জি হুজুর, খুব ইয়াদ থাকবে। আপনি এখন গিয়ে আরাম করুন। দৈত্যটা আর একটা শ্বাস ফেলে গদাম গদাম করে নাগড়া জুতোর শব্দ তুলে স্টেশন থেকে বেরিয়ে গেল। তারপর জোর কদমে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। ভজনলাল জোর হাত কপালে ঠেকিয়ে বলল, राम जी की कृपा में आज तो हम बच गया। जय राम जी, सीतामाई बजरंग बली की। कल क्या होगा राम जी की मालूम। রাত 11টাতেই নবীগঞ্জ নিশুতি, ঘোর অন্ধকার রাত্রি, তাতে আবার কুয়াশা পড়েছে। পাঁচু, মনে আছে তো পাঁচুকে? পাঁচু বিষয়কর্মে বেরিয়েছে, কপালে সিঁদুরের ফোঁটা, গায়ে চুপচুপে করে তেল মাখা, আর হাতে একটা থলি। থলিতে তার শীতকাঠি আছে, কুকুরের জন্য বিস্কুট আর মাংসের হাড় আছে, নানা রকম চাবি আছে, শিক বাঁকানো আর কাজ কাটার জন্য যন্ত্রপাতিও আছে। রায়বাবুর বাড়িতে চুরি করা শক্ত কাজ। রায়বাবুর একটা বিশাল কুকুর আছে। পাঁচু বার তিনেক চেষ্টা করেও পেরে ওঠেনি। আজ সে তৈরি হয়েই এসেছে। গতকাল রায়বাবু ধান বেচে বেশ কয়েক হাজার টাকা পেয়েছেন। শোয়ার ঘরে লোহার আলমারিতে তার রাখা আছে। কাজটা শক্ত, কিন্তু শক্ত কাজেই তো আনন্দ। রায়বাবুর বাড়িটা বাইরে থেকে খুব ভালো করে দেখে নিল পাঁচু, কেউ জেগে আছে কি না। জানালায় কান পেতে সে শুনে নিল ভেতরে শ্বাসের যে শব্দ হচ্ছে তা ঘুমন্ত মানুষের কিনা। এসবের জন্য সূক্ষ্ম কান চাই। শিখতে অনেক সময় আর মেহনত খরচ হয়েছে পাঁচুর, তবে না সে আজ পাশ করা চোর হয়েছে। কুকুরটা সামনের বারান্দায় থাকে, সেদিকটায় যায়নি পাঁচু, কোনো শব্দও করেনি। তবু কুকুরটা বোধহয় টের পেয়ে আচমকা ঘেউ ঘেউ করে উঠল। পাঁচুর কাজ বাড়ল। বিরক্ত হয়ে সে সন্তর্পণে এগিয়ে গিয়ে বারান্দার গ্রিলের ভেতরে বিস্কুট আর হাড় দুটো ছুঁড়ে ফেলল। তারপর অপেক্ষা করতে লাগল। বিস্কুট আর হাড়ে ঘুমের ওষুধ দেওয়া আছে, 5-6 ঘন্টা টানা ঘুম হবে। একটা ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসে রইল পাঁচু। কুকুরটা একটু দ্বিধায় পড়ল। তারপর জিনিসগুলো শুকলো। তারপর হাড়খানা নিয়ে কামড়াকামড়ি শুরু করলো।
তারপর মিনিট 5 মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। আর দেরি নয়, চটপট কাজ শেষ করে ফেলতে হবে। পাঁচু উঠে দাঁড়ালো। কিন্তু এইখানেই গন্ডগোলটা হলো। ঝোপের ওপাশ থেকে আরও একজন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কিন্তু ওঠাটা কিছু অদ্ভুত। উঠছে তো উঠছেই, ওঠার যেন শেষ নেই। পাঁচুর মাথার ওপরেও বোধহয় আরো হাত দেড়েক উঠে গিয়ে তবে লোকটার ওঠা শেষ হলো। শুধু উঁচুই নয়, বহরের দিকটাও দেখার মতো। এত বড় বহরের মানুষ পাঁচু কখনো দেখেনি। বুঝতেই পারছেন লোকটা কে। তো লোকটা উঠে দাঁড়ানোতে সামনের বাড়িটা এমনকি বাগানটা অবধি আড়াল হয়ে গেল। পাঁচুর জায়গায় এরম মুহূর্তে অন্য কেউ হলে চেঁচামেচি করত, ভিড়মি খেত বা দৌড়ে পালাতো। দৌড়ে পালানোর অবস্থা অবশ্য পাঁচুর নেই। ভয়ে তার হাত পা সব অসাড় হয়ে গেছে। তবে তার অনেক দেখা আছে, অভিজ্ঞতা প্রচুর। রাত বিরেতে বেরোলে কত রকম ঘটনাই ঘটে। সাপ আছে, ভূত আছে, পাগলা কুকুর। তবে এটি ব্রহ্মদৈত্য কিনা তার ঠাহর হলো না তার। তবে শুকনো গলাটা পরিষ্কার করতে গিয়ে তার গলা থেকে তখন ছাগলের ডাক বই আর কিছুই বেরোচ্ছে না। ব্রহ্মদৈত্যটি মানে পাঁচুর আন্দাজে যে ব্রহ্মদৈত্য, সে চাপা গলায় বলল, তুই? গলা দিয়ে স্বাভাবিক স্বর বেরালো না পাঁচুর। ফের ছাগলের ডাক। সেই ছাগলের গলাতেই পাঁচু বলে উঠল, আগে আমি। তোকেই তো খুঁজছি, সেই ঢ্যাঙা শুটকো হাড়গিলে দাঁত উঁচু চেহারা। পাঁচু বুদ্ধিমান লোক, টপ করে বুঝতে পারল লম্বা চওড়া হলেও লোকটা ব্রহ্মদৈত্য নয়, মানুষই। বুঝবার সঙ্গে সঙ্গে পাঁচুর গলার স্বর ফিরে এলো। খুবই বিনয়ের সঙ্গে সে বলল, আগে উনি আমার পিসে মশাই। কে কার পিসে মশাই? ওই যার কথা বলছেন, ঢ্যাঙা শুটকো হাড় গিলে দাঁত উঁচু। সবাই ভুল করে কি না? আমার আপন পিসে মশাই তো, তাই আমার সঙ্গে চেহারার খুব মিল। অনেকে যমজ ভাই বলে ভুল করে। দৈত্যটা যেন ভাবিত হলো। পিসে মশাই? পিসে মশাই কি? কোথায় তোর পিসে মশাই? আছে মশাই আছে, কিন্তু এত রাতে তাকে বিরক্ত করা কি ঠিক হবে? লোকটা ঝোপ পেরিয়ে এসে পাঁচুর কাঁধ খামচে ধরে বলল, কোথায় আছে? কোথায় লোকটা? থাবা খেয়ে পাঁচু চোখে সর্ষে ফুল দেখতে লাগলো, কিন্তু বুদ্ধিটা গুলিয়ে যেতে দিল না। গলাটি মোলায়েম করে সে বলল, আগে দয়া করে আর ঝাঁকাবেন না, হাড়ে হাড়ে খটাখট শব্দ হচ্ছে। বলছি একটু দম নিতে দিন। তাকে কি করব জানিস? বস্তায় পুড়ে আছড়ে আছড়ে ছেঁচে ফেলবো, তারপর গরম জলে সেদ্ধ করব, তারপর গরম তেলে ভাজবো। খুব ভালো হয় তাহলে। দেখবেন আবার কাঁচা তেলে ছাড়বেন না যেন। তেলটা বেশ ফুটে উঠলে তবেই ছাড়বেন। নিজের পিসে মশাই বলেই কবুল করতে লজ্জা হয় মশাই, কিন্তু উনি খুব যাচ্ছে তাই লোক। এই দেখুন না, অগ্রহায়ণ মাসের ঠান্ডায় আমি ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরছি, ট্যাকে পয়সা নেই, পেটে ভাত নেই, আর উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। পাঁচুর কাঁধে আরেকটা ঝাঁকুনি দিয়ে দৈত্যটা বলল, কোথায় সে? ওই যে ওই যে বাড়িটা দেখছেন, সামনের ডান দিকের ঘরখানা, ওইখানে। তবে সারা শব্দ করবেন না, পিসে মশাইয়ের বন্দুক আছে। দুম করে বন্দুক চালিয়ে দিলে সব ভণ্ডুল হয়ে যাবে। বন্দুক? বলে লোকটা যেন ভাবিত হয়ে পড়ল।
নিজের কপালে একটু টোকা মেরে মাথা নেড়ে বলল, না, তার তো বন্দুক থাকার কথা নয়। তার বন্দুক ছিল না। ছিল না বলে কি হতে নেই মশাই? 10 বছর আগে আমারও তো দাড়ি গোঁফ ছিল না, তা বলে কি এখন হয়নি? চালের দর কি আগে 5 টাকা কিলো ছিল? এখন কি করে 5 টাকা হলো বলুন তো? আগে তো সূর্য পৃথিবীর চারদিকেই ঘুরতো, তা বলে কি এখন ঘোরে? এখন পৃথিবী তো দেখছি সূর্যের চারদিকে পাক মেরে মেরে হয়রান খাচ্ছে। এই নবীগঞ্জে আগে চোর ডাকাত ছিল কখনো? তা বলে কি এখন চোর ডাকাত হয়নি? লোকটা এসব কথা কানে তুলল না। কেমন যেন ভয় খাওয়া গলায় বলল, বন্দুক? বন্দুকটা কি জিনিস বলো তো? লম্বা মতো দেখতে, দুম করে শব্দ হয়। শব্দ বলে শব্দ, সে সাংঘাতিক ব্যাপার। তার উপর পিসে মশাইয়ের বন্দুককে বন্দুক না বলে কামান বলাই ভালো। গেলবার পিসে মশাই এক ডাকাতকে গুলি করেছিলেন। ডাকাতের গায়ে গুলি লাগেনি বটে, কিন্তু শব্দেই সে মূর্ছা গেল। পরে পুলিশ এসে জল টল দিয়ে তার মূর্ছা ভাঙায় আর কি। আরও কি হলো জানেন? সেই শব্দে মশা মাছি কাক চিল সেই যে নবীগঞ্জ ছেড়ে পালালো, আর 6 মাসের মধ্যে এদিক পানে আসেনি। দৈত্যটা যেন একটু চঞ্চল হলো। চারদিকে চেয়ে হঠাৎ পাঁচুকে ছেড়ে দিয়ে বলল, বন্দুক? বন্দুক খুব খারাপ জিনিস, শব্দ হয়। বলেই চোখের পলকে ঘুরে অন্ধকারে দুদ্দার করে পালাতে লাগলো। লোকটার আক্কেল বলে কিছু নেই। মচাত করে একটা গাছের ডাল ভেঙে ফেললো দৌড়তে গিয়ে, একটা টিনের ক্যানেস্তেরা প্রচণ্ড শব্দে ছিটকে ফেললো, খটাস করে ফটক খুলল, আর সেই শব্দে ঘুম ভেঙে উঠে রায়বাবু চেঁচাতে লাগলেন, কে রে? কে ওখানে? না, আজ আর হলো না। আজও হলো না। পাঁচু দুঃখিতভাবে মাথা নাড়ল। কিন্তু নবীগঞ্জেই ওষুধটা কোত্থেকে হাজির হলো? মতলবটাই বা কি, সেটা জানতে হচ্ছে। রায়বাবু বাতি জেলে লাঠি হাতে বেরিয়ে আস্তে আস্তে হাঁকডাক করছেন। তার কাজের লোক জোয়ান ছেলেরা সব ঘুম ভেঙে উঠে পড়েছে। পাঁচু ধীরে সুস্থে তার থলি গুছিয়ে নিয়ে গা ঢাকা দিল। ওদিকে দুঃখবাবুর আজকাল ঘুম খুব পাতলা হয়েছে। গাঁটটার ভয়ে সবসময়ই একটা আতঙ্ক। তবে ভালোর মধ্যে এই যে আগে যেমন যখন তখন গাঁটটা কাতুকুতু সুরসুরি হতো, এখন তেমনটা হয় না। প্রথম গাঁটটাটা আজকাল খুব ভোরের দিকে হয়। আর মজা এই, গাঁটটা খেয়ে উঠে পড়লে এবং দৌড়তে শুরু করলে আর কোনো উৎপাত থাকে না। দুঃখবাবু দৌড়লে যে ভূত তার কী সুবিধে, তা অনেক মাথা ঘামিয়েও দুঃখবাবু বুঝতে পারছেন না। আজ মাঝরাতে হঠাৎ দুঃখবাবুর ঘুম ভেঙে গেল। ঘরে যেন অন্ধকারেও একটা ছায়ামূর্তি দেখতে পেলেন। সেই চোরটাই আবার এসেছে নাকি? চোরকে দুঃখবাবুর কোনো ভয় নেই, কারণ চোর তার নেবেটা কি? তিনি বরং আগন্তুকের সাড়া পেয়ে খুশি হলেন। দুটো সুখ দুঃখের কথা বলা তো যাবে। কে চোর ভায়া নাকি? আরে এসো এসো, বসো দেখি জুত করে। শরীর গতিক সব ভালো তো? বাড়ির খবর টবর সব ভালো? খোকা খুকিরা ভালো আছে তো? আর বউ, তিনি ভালো আছেন তো? চোর ভায়া জবাব দিল না, তবে বিকট একটা শ্বাস ফেলল। তা বেশ হাঁপিয়ে পড়েছ দেখছি ভায়া। বসো বসো, একটু বসে জিরো। তোমার মেহনত তো কম নয়, রাত জেগে খুবই পরিশ্রম করতে হয় তোমাকে। তা দুধ ঠুধ খাও তো নিয়মিত? এত পরিশ্রম, একটু দুধ ঘি না হলে শরীরে এত সইবে কেন? আমি বলি কি, একটু চ্যাবনপ্রাশ খেয়ে দেখো, ওতে বেশ বল হয় গায়ে। এই বলে ফস করে হ্যারিকেনের নিবু নিবু সলতেটা একটু উস্কে দিলেন দুঃখবাবু। আর তারপরেই
বিকট মূর্তি দেখে তার মূর্ছা যাওয়ার অবস্থা। এত বড় যে কোনো মানুষের চেহারা হতে পারে তা জানা ছিল না তার। তার ওপর আবার রাজা রাজরাদের মতো জরির পোশাক পরে আছে সে। দৈত্যটা আর একটা ঝড়ের মতো শ্বাস ফেলে বলল, তাহলে তুই সেই পামর? দুঃখবাবু কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকলেন। তারপর হঠাৎ তার মনে হলো সেই ভূতটাই মূর্তি ধরে আসেনি তো। ভূতেরা অনেক কিছু করতে পারে, যখন তখন অদৃশ্য হয়ে যায়, আবার যার তার রূপ ধারণ করতে পারে। তাই একটু কাঁপা গলায় দুঃখবাবু বলে উঠলেন, আপনি কি তিনি? দৈত্যটা বিশাল আরেকটা শ্বাস ফেলে বলে, আমি? তোকে কি করব জানিস? আগে তোকে ধরে গোটা কয়েক আছাড় দেব, তারপর বন বন করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলবো, তারপর মুগুর দিয়ে পিটিয়ে চ্যাপটা করে রোদে শুকিয়ে পাঁপড় ভাজা বানাবো, তারপর গুঁড়ো করে নস্যি বানিয়ে উড়িয়ে দেব ফু দিয়ে। দুঃখবাবু অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, আমার ওপর আপনার এত রাগ কেন? দিনরাত গাঁটটা মারছেন, কাতুকুতু দিচ্ছেন, সুরসুরি দিচ্ছেন, তাতেও হলো না? আমি রোগা ভোগা দুঃখী মানুষ, আমার ওপরই এত অত্যাচার কি ভালো? দৈত্যটা অবাক হয়ে বলল, গাঁটটা, কাতুকুতু, সুরসুরি, হু, ওসব আমার মোটেই পছন্দের জিনিস নয়। আমি চাই শটে সাট্টাং। এবার দুঃখবাবু খানিকটা দুঃখে খানিকটা রাগে ফুঁসে উঠে বললেন, আপনি মোটেই ভালো লোক নন। আড়াল থেকে গাঁটটা মারেন, কাতুকুতু দেন, সুরসুরি দেন, সাহস থাকলে সামনে এসে দাঁড়াতেই পারতেন। আড়াল থেকে লোককে যন্ত্রণা দেওয়া খুব খারাপ অভ্যাস। এখন তো খুব দাঁত বের করে এসে হাজির হয়েছেন। বলি, এখন যদি আমি উল্টে আপনাকে কাতুকুতু দিই, গাঁটটা মারি, সুরসুরি দিই? দৈত্যটা এক পা পিছিয়ে গিয়ে বলল, কাতুকুতু? ওরে বাবা, কাতুকুতু আমি মোটেই সইতে পারি না। তাহলে যা নিজে সইতে পারেন না তা অন্যকে দেন কোন আক্কেলে? ছি ছি, আপনি অত্যন্ত খারাপ, অতি জঘন্য চরিত্রের লোক। আপনাকে কাতুকুতু দিলেও কাতুকুতুর অপমান করা হয়। দৈত্যটা কিছুক্ষণ দুঃখবাবুর দিকে বড় বড় চোখে চেয়ে থেকে মাথা নেড়ে বলল, না, তুই নোস। সে তোর চেয়ে লম্বা, তোর চেয়ে অনেক জোয়ান, বয়সেও বড়, তার মাথায় তোর মতো টাকও নেই। দুঃখবাবু এ কথায় অত্যন্ত দুঃখ পেয়ে বললেন, সবাই ও কথা বলে, সকলেই নাকি আমার চেয়ে লম্বা, আমার চেয়ে জোয়ান, আমার চেয়ে বড়, তাদের টাকও নেই। তাতে কি এমন অপরাধ হলো শুনি? রোগা বেঁটে কমজোরি আর টেকোরা বুঝি মাগনা এসেছে পৃথিবীতে? তাদের বুঝি ধরে ধরে কেবল খাতুকুতু দিতে হয়, সুরসুরি দিতে হয়, গাঁটটা মারতে হয়? দৈত্যটা পিটপিট করে চেয়ে বলল, কাতুকুতু খুব খারাপ জিনিস। দুঃখবাবু খুবই রেগে উঠেছেন ক্রমে ক্রমে। এবার প্রায় ধমক দিয়ে বলে উঠলেন, হ্যাঁ, কাতুকুতু খারাপ, সুরসুরি খারাপ, তার চেয়ে আরো খারাপ হলো গাঁটটা। দৈত্যটা দুঃখবাবুর সঙ্গে একমত হলো না, মাথা নেড়ে বলল, না, কাতুকুতুই সবচেয়ে খারাপ। দুঃখবাবু আরও একটু রেগে গিয়ে বললেন, না, কাতুকুতুর চেয়ে গাঁটটা আরো খারাপ। গাঁটটার চোটে ভোরবেলা ঘুম থেকে উঠে আমাকে মাইল চারেক দৌড়তে হয়, তা জানেন? দৌড় ভালো জিনিস। মোটেই ভালো জিনিস নয়। দৌড়তে দৌড়তে জিভ বেরিয়ে যায়। তবু কি থামবার উপায় আছে? থামলেই গাঁটটা। কাতুকুতুর চেয়ে গাঁটটা ভালো। না, কাতুকুতু তবু মন্দের ভালো। দৈত্যটা মাথা নেড়ে বলে, কাতুকুতু খুব খারাপ। দুঃখবাবু রাগের চোটে দিশাহারা হয়ে বললেন,
কাতুকুতুই যদি খারাপ তাহলে আপনি আমাকে গাঁটটা কেন মারেন? দৈত্যটা মাথা চুলকে বলল, গাট্টা না, গাট্টা ঠাট্টা আমি মারি না। যার ওপর রাগ হয় তাকে আমি ধরে গামছার মতো নিংড়ে ফেলতে ভালোবাসি। তারপর কি করি জানিস? নিংড়োবার পর গামছার মতোই ঝেড়ে নিয়ে তারপর পাকিয়ে পাকিয়ে একটা বল বানাই। তারপর বলটা দিয়ে খুব ফুটবল খেলি। গাঁটটা তাহলে কে মারে? তার আমি কি জানি, তবে তুই অতি নচ্ছার লোক, তোকে গাঁটটাই মারা উচিত। আমি নচ্ছার লোক? যারা কাতুকুতু দেয় তারা অত্যন্ত পাজি লোক। আমি কখনো কাউকে কাতুকুতু দিইনি। দুঃখবাবু খুব অভিমান ভরে লোকটার দিকে চেয়ে থেকে বললেন, এই যে রোজ আপনি আমাকে গাঁটটা মারেন, তবু হাতের কাছে পেয়েও আমি আপনাকে একবারও কাতুকুতু দিয়েছি বলুন? দৈত্যটা একটু যেন শিহরিত হয়ে বলল, বাপরে! একবারও দিয়েছি বলুন? দৈত্যটা জবাব না দিয়ে তড়িঘড়ি দরজা খুলে পালিয়ে গেল। কেউ বিশ্বাস করবে না, সেই জন্য কাউকে বলেও না পুঁটে সর্দার যে রাত 12টার পর তার কান খুলে যায়। তখন হড় হড় করে কানের মধ্যে এত সব শব্দ ঢুকতে থাকে যে পুঁটে আর ঘুমোতে পারে না। ঝিঁঝির ডাক, বাতাসের শব্দ, ইঁদুরের চিরিক অবধি তখন বাজের শব্দের মতো তার কানে এসে লাগে। পুঁটে তাই বিকেল থেকে রাত 12টা অবধি ঘুমোয়। রাত 12টায় উঠে দিনের কাজ শুরু করে দেয়। প্রথমে ডন বৈঠক করে, তারপর পুজো আচ্চা, একটু প্রাতঃভ্রমণ সেরে রাত 2:30 ছোলা গুড় খেয়ে দাওয়ায় বসে গুনগুন করে রামপ্রসাদী বা কীর্তন গায়। ভোর 5টায় আবার কান বন্ধ হয়ে যায় তার। আজও রাত 12টায় ঘুম থেকে উঠে দাঁতন চিবোতে চিবোতে কুয়োর পাড়ে যাবে বলে দরজা খুলে উঠোনে নামতেই পুঁটে একটু চমকে গেল। অপদেবতা নাকি? উঠোনের যে ফটকটা আছে তার ধারে ওটা কে দাঁড়িয়ে? মনীষী বলে তো মনে হয় না। এত বিরাট চেহারা আর কি মানুষ হয়? বার কয়েক রাম নাম জপ করে নিয়ে গলা খাঁকারি দিয়ে পুঁটে বলল, কে ওখানে? দাঁত কড়মড় করে জবাব এলো, তোকেই খুঁজছি। পুঁটে সর্দারের হাত থেকে জলের ঘটিটা ঠকাস করে পড়ে গেল। দাঁতনটাও ধরে রাখতে পারল না কাঁপা হাতে। এ যে যমদূত, তাতে আর তার কোনো সন্দেহ নেই। পরনে ঝলমলে জরির পোশাক, মানে তাকে নিতে এসেছে। কিন্তু কি বা বয়স হলো তার? এখনো দাঁত নড়েনি, চুলে তেমন পাক ধরেনি, এখনো কাঠ কাটতে পারে, জল তুলতে পারে, 10-20 মাইল হাঁটতে পারে। যতীন ময়রার সঙ্গে কথা হয়ে আছে, যেদিন পুঁটে সর্দারের 100 বছর পূর্বে সেদিন যতীন তাকে 100টা স্পেশাল সাইজের রাজভোগ খাওয়াবে। একখানার ওজন 1.5 পোয়া। নবসংঘ ক্লাবের ছেলেরা বলেছে পুঁটে সর্দারের 100 বছর বয়স হলে তারা চাঁদা তুলে 100খানা 100 টাকার নোট দিয়ে মালা গেঁথে তার গলায় পরিয়ে গায়ে মিছিল বের করবে। ইস, একেবারে তীরে এসে তরিটা ডুবে গেল। উত্তেজনায় নিজের মাথায় একবার হাত বোলালো পুঁটে। পয়সা খরচ করে আজ ন্যাড়া হওয়ার দরকারই ছিল না। মরবে জানলে কোন আহাম্মক পয়সা খরচ করে ন্যাড়া হয়? গলা খাকারি দিয়ে তাই পুঁটে বলল, পেন্নাম হয় যমদূত মশাই। তা এখন কি যেতে হবে নাকি, নাকি দাঁতনটা করে নেবা? যমদূত দাঁত কড়মড় করতে করতে বলল, তোর সময় ফুরিয়েছে। তর্ক করে লাভ নেই। তবু পুঁটে সর্দার বিনীতভাবেই বলল, আগে হিসাবটা ঠিক মতো দেখে নিয়েছেন তো? হিসেবে কোনো ভুল ভাল নেই তো? কিসের হিসেব? আগে চিত্রগুপ্ত মশাইয়ের খাতাখানার কথা বলছি। এত লোকের আয়ুর হিসেব কি সোজা কথা? ভুলভাল হতেই পারে। উদরপিণ্ডি বুদরগাড়ে চাপলে হয়তো।
আমাকে আখ শেখাচ্ছিস তুই? জিভ কেটে পুটে বলল, আগে না না, আমার তেমন স্পর্ধা এখনো হয়নি। তবে কিনা তবে কিনা অপরাধ যদি না নেন তবে বলি, অনেক সময় নাম ঠিকানাও তো ভুল হয় কি না? আর একবার নাম ঠিকানা বরং মিলিয়ে দেখে নিন। যমদূত দাঁত কড়মড় করে বলল, তুই সেই লোক? পুঁটে বলল, যে আগে, তাহলে তো কথাই নেই। তা ওদিককার রাস্তাঘাট কেমন? কোথাকার রাস্তা? আগে জমপুরের রাস্তার কথাই বলছে। ভাঙাচোরা খানাখন্দ নেই তো? বলেন তো লণ্ঠনটা সঙ্গে নিতে পারি? যেতে যেতে আবার বৈতরণীর খেয়া না বন্ধ হয়ে যায়। বলে কিনা বৈতরণীর খেয়া। আমাকে জমপুরিতে পাঠাতে চাস? জিভ কেটে পুটে বলে, না না, ছি ছি, জমপুরিতে পাঠাবো কি? সেটা যে আপনার বাড়ি, এমনি বলছিলাম আর কি। তা ওদিককার খবর টবর সব ভালো তো? জমদাদা ভালো আছেন? আর যমুনা দিদি? তা আপনি দাঁড়িয়ে কেন? দাওয়া এসে একটু বসে জিরোন। রাস্তা তো কম নয়, হেঁটেই এলেন নাকি? ঘোড়া ঠোড়া কিছু দেখছি নাকি না? বলে পুঁটে হে হে করে ঘাবড়ে যাওয়া কাষ্ঠ হাসি হাসল। তারপর শশব্যস্তে বলল, কি নিতে হবে বলুন তো সঙ্গে? গামছা তো একটা লাগবেই, কয়েকটা দাঁতন নেই বরং, কি বলেন? আর ঘটিখানাও নাকি? কাপড় জামা কিছু নিতে হবে নাকি সঙ্গে? যমদূত সামনে এগিয়ে এসে বলল, তোকে জমের বাড়ি পাঠাবো বলেই তো এত দূর আসা। পুঁটে হাত জোর করে বলল, এসে খুব ভালো করেছেন। একদিন আগে এলে আরো ভালো হতো, তাহলে আর পয়সা খরচ করে ন্যাড়াটা হতাম না। আপনিও চুলের ঝুঁটি ধরে দিব্যি টেনে নিয়ে যেতে পারতেন। খরচটার কথাও একটু ভেবে দেখুন। আগে ন্যাড়া হতে মাত্র 1 পয়সা লাগতো, এখন সেই দর ঠেলে কোথায় উঠেছে জানেন? পুরো 1 টাকায়। বেঁচে থেকে কোনো সুখ নেই, বুঝলেন? কোনো সুখ নেই। জিনিসপত্রের যা দাম হয়েছে শুনলে আপনি মূর্ছা যাবেন। আজ সকালে কত দরে সরপুটি কিনেছি জানেন? শুনলে পেত্তায় যাবেন না। 12 টাকা। তাও কি দেয়? 16 টাকার 1 পয়সা ছাড়বে না। অনেক জোলাজুলি করে তবে 12 টাকায় রফা হলো। বলুন না আগে, তাড়াহুড়ো কিছু নেই তো মশাই? আমরা তো আর ট্রেন ধরছি না। বসে একটু জিরিয়ে নিন, আমি টক করে কাজগুলো সেরে ফেলি। কি কাজ? দাঁতনটা করে পুজোটা সেরে নিয়ে 4টি ভেজানো ছোলা মুখে ফেলে রওনা দেবো ক্ষণ। বেশিক্ষণ লাগবে না। কতটা পথ হবে বলুন তো? বেলাবেলি পৌঁছানো যাবে? কোথায় যাবি? কেন, জমের বাড়ি। রাস্তাঘাট তাহলে বেশ ভালোই বলছেন তো? তবে সাবধানের মান নাই। আজ সকালেই শুনলাম রাজবাড়িতে খুব সাপের উপদ্রব হয়েছে। লাঠি গাছটা বরং সঙ্গে নেবক্ষণ। হ্যাঁ, মরতেই যাচ্ছি বটে, কিন্তু সাপ খোপের হাতে অপঘাতে প্রাণটা দিই কেন বলুন? যমদূত একটু যেন ভড়কে গিয়ে বলে উঠল, লাঠি? লাঠি দিয়ে কি হবে? না, লাঠির দরকার নেই। নেই বলছেন? লাঠি কিন্তু খুব ভালো জিনিস। বন্দুক, পিস্তল, তলোয়ার, রামদা বিস্তর চালিয়েছি বটে, কিন্তু দেখলাম লাঠির কোনো তুলনা নাই। একখানা লাঠি হাতে থাকলে যেন বল ভরসা এসে যায়। তখন জমকেও ভয় করে না। যমদূত ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, লাঠির দরকার নেই। তলোয়ার টলোয়ারও খারাপ জিনিস। নেব না বলছেন? যমদূত ধমক দিয়ে উঠল, না, খবরদার না। ফুটে বেজার মুখে বলল, তাহলে থাক। লাঠিখানা আমার অনেক দিনের বন্ধু কিনা,
তাই নিতে চাইছিলুম। আমার সঙ্গে সেও একটু জমপুরি ঘুরে আসতো। পাকা গিঁটেল বাঁশের লাঠি, কত মাথা ফাটিয়েছি, কত হাত পা ভেঙেছিও লাঠি দিয়ে। রাজামশাই খুশি হয়ে গাঁটগুলো পেতল দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। গোপন কথা প্রকাশ করা ঠিক নয়, তবে আপনি আপনজন বলে বলছি, আমার লাঠি কিন্তু মন্ত্রসিদ্ধ। গোলক ওস্তাদের দলের সঙ্গে যখন আমাদের দাঙ্গা লাগলো, তখন তো 12 জন ঘিরে ধরে সরকি তলোয়ার চালিয়ে আমাকে প্রায় আধমরা করে ফেলেছিল আর কি। বললে পেত্তয় যাবেন না, তখন আমার হাত থেকে খসে পড়া ওই লাঠি নিজে থেকেই শূন্যে উঠে দমাদম পিটিয়ে সেই 12 জনকে তেপান্তর পার করে দিয়ে এসেছিল। আর একবার যমদূত এক পা পিছিয়ে গিয়ে বলল, তোকে আমার একটুও পছন্দ হচ্ছে না। এই গাঁয়ের লোকগুলো অত্যন্ত পাজি। পুঁটের একটু আশার আলো ফুটল। সেই আশার আলো দেখতে পেয়ে সে বলল, যে আগে নবীগঞ্জের লোকেরা খুবই পাজি, এতই পাজি যে জম অব্দি তাদের ছয় না। তাই বলছিলাম আর কি, ঠিকানাটা ভুল হয়নি তো? একটু ভালো করে মাথাটা ঝাঁকিয়ে দেখুন তো। মাইল 3 উত্তরে শিবগঞ্জ আছে, সেখানে চুনো সর্দার বলে একজন থাকে। তার শুনেছি 182 বছর বয়স। সেই হবে তাহলে। এবেলা পা চালিয়ে চলে যান, পেয়ে যাবেন তাকে। দৈত্যটা মাথা নেড়ে বলল, না রে না, তার এই নবীগঞ্জেই আসার কথা। হবিবপুর স্টেশনে নেমে নবীগঞ্জ, আমার খুব মনে আছে। কিন্তু লোকটা যে কোথায় খাপটি মেরে আছে তা বুঝতে পারছি না। আশার আলোটা আরো উজ্জ্বল হলো। একটু হাঁফ ছেড়ে পুঁটে বলল, ও তাই বলুন। আমার মনে হচ্ছিল কোথায় একটা ভুল যাচ্ছে। আমার তো আর মরার বয়স হয়নি। কত আর হলো, ওই মেরে কেটে 95। চিত্তগুপ্তের একটু বিমৃতি হয়েছে মশাই। বুড়ো বয়সের তো ওইটাই দোষ কি না? তবে এটুকু বলতে পারি, যাকে আপনি খুঁজছেন সে আমি নই। যমদূত একটু হতাশ গলায় বলল, তাহলে সে কোথায়? আশার আলোয় এখন চারদিকে একেবারে ঝলমল করছে। পুঁটে একগাল হেসে বলল, আছে কোথাও লুকিয়ে টুকিয়ে? বলেন তো, আপনার সঙ্গে আমিও একটু খুঁজে দেখতে পারি। খুঁজবি? আগে আপনি স্বয়ং যমরাজার লোক, আপনার জন্য দরকার হলে প্রাণও দিতে পারি। তা লোকটা কে বলুন তো? তথাকথিত যমদূত মাথা চুলকে বলল, বেটেই হবে বোধহয়। রোগাপানা, মাথায় টাক আছে। পুঁটে উজ্জ্বল হয়ে বলল, তাই বলুন, বেটে, রোগা, মাথায় টাক হচ্ছে দুঃখবাবু, রাজবাড়ির সরকার মশাই বা গাঁইয়ে হরেন চৌধুরী। যমদূত ঘন ঘন মাথা চুলকে বলল, আবার লম্বাও হতে পারে। বেশ শক্তপোক্ত চেহারা, মাথায় ঝাঁকড়া চুল। তার আর ভাবনা কি? এর নির্ঘাত শিকারী বাসব দত্ত, নয়তো মহিম হালদার, না হলে ব্যাম্বির ভল্লনাথ হতেই হবে। রোগা আর লম্বা যদি হয়, তাহলেই বা চিন্তা কিসের? হবু বিশ্বাস আছে, হরিহর পণ্ডিত আছে, নয়ন বোস আছে। যমদূত একটা ঝড়ের মতো শ্বাস ফেলে বলল, এ গায়ের লোকেরা অতি পাজি। না, লোকটাকে খুঁজে বের করতেই হবে। এই বলে যমদূত অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল তা আর ঠাহর হলো না পুঁটে সর্দারের। যেখানে খুশি যাক, আপাতত ধরে যে প্রাণটা বহাল রইল তাতেই পুঁটে খুশি। যমদূত পাচে ফিরে আসে সেই ভয়ে পুঁটে তাড়াতাড়ি দরজায় খিল দিয়ে শুয়ে পড়ল। ভোরের আগে আর বেরোচ্ছে না। রাত পোহানোর আগেই
অবশ্য আরও অনেকের সঙ্গেই দৈত্যটার মোলাকাত হলো। নয়ন বোস তাকে দেখে মূর্ছা গেল। হরিহর পণ্ডিত আম গাছে উঠে বসে রইল। হাবু ঘোষ তার লুকোনো টাকা ঘুষ দিয়ে দৈত্যকে খুশি করার চেষ্টা করল। বাসব দত্তর জ্বর আর পেটের গোলমাল হতে থাকল। তারপর কি হলো সেইটা জানবো আমরা আগামী পর্বে। আজ এই পর্যন্তই। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুরে সিরিজ থেকে নবীগঞ্জের দৈত্য গল্পটির দ্বিতীয় খণ্ড। আমি অমরেশ চক্রবর্তী আজ এখানেই বিদায় চাইছি। নমস্কার।